কমিশনের যাদেরকে নিয়ে তারা আলোচনা করতেন, তারা টোটাল বাংলাদেশের জনগণের কত পার্সেন্ট সেটা কিন্তু ভোট হিসেবে দেখি যে তারা তো 30% লোক হবে না, বা 40% ম্যাক্সিমাম। আপনি 60%, 50-60% লোককে, জনগণকে বাদ রেখে যে ঐক্যমত্য আপনি করতে যাচ্ছেন, সেই ঐক্যমত্য কিভাবে হবে? সেই জন্যই বলি যে গোড়াতেই তাদের গলদ ছিল। আপনার বাংলাদেশে নিবন্ধিত পলিটিক্যাল পার্টির সংখ্যা 52। এই 52টি দলের ভিতরে মাত্র 25টি দলকে ঐক্যমত্য কমিশন ইনভাইট করছে অথবা তারা আসছে। বাকি দলগুলি কিন্তু এখানে ছিল না, তাদের কোনো মতামত ছিল না। সুতরাং এটা জাতীয় ভিত্তিক ঐক্যমত্য কিভাবে হয়? আপনি তো প্রথমেই অনেক লোককে বাদ দিয়ে দিয়েছেন। আরেকটা কথা ধরে নেওয়া হচ্ছে যে ঐক্যমত্য কমিশন, যারা পলিটিক্যাল পার্টির লোকজন তারাই একমাত্র জনগণকে রিপ্রেজেন্ট করে। ব্যাপারটা কিন্তু তেমন না। বহু লোক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টিকেই এখন আর সাপোর্ট করতে চায় না। সেই লোকগুলিকে রিপ্রেজেন্ট, তাদের মতামত কি ছিল সেখানে? আপনি দেখেন যে এই উপজাতিদের নিয়ে আপনার যে এই পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু তাদের দাবি দেওয়া আছে, এটা আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় তাদের তো আমি দেখি নেই যে তাদের কোনো কথাবার্তা এখানে আসছে কিনা। এবং আপনি দেখেন যে সমতলের যে উপজাতি আছে তাদেরকেও কিন্তু এখানে আনা হয় নাই, যার ফলে আপনার এটা একটা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে। এবং একটা আলিরিয়ার সাহেব এখানে, উনি দেশে কোনো উপকার করতে পারেন নাই, কিন্তু দেশের একটা বিশাল ক্ষতি করে গেলেন। যেমন সেই 1947-এ সিরিল র্যাডক্লিফ সাহেব একটা কাজ করছিলেন। উনি ছিটমহল করে ভারত, তৎকালীন পূর্ব পাকিস্তান, পরবর্তী বাংলাদেশের মধ্যে একটা মানে একটা গন্ডগোলের সূত্রপাত করে গেছিলেন, যেখানে ভারতের ছিটমহল বাংলাদেশের মধ্যে, সেই বাংলাদেশের ছিটমহলের মধ্যে ভারতীয় ছিটমহল ছিল, আবার ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল, তার ভিতরে আবার ভারতের ছিটমহল ছিল। উদ্ভট একটা বিষয়। এখানে উনি কতগুলি বিষয় নিয়ে একটা রিকমেন্ডেশন করছে, 48টা, খুব সব 48টা পয়েন্ট উনি রিকমেন্ডেশন করছে। কিন্তু অনেকেই যে ডিসেন্টিং নোট দিছিল, নোট অফ ডিসেন্ট, মানে অর্থাৎ যে কোনো একটা ইস্যুতে বেশ কয়েকটা দল প্রত্যেকটা ইস্যুতেই ভিন্ন মত প্রকাশ করছে, অর্থাৎ এইভাবে হবে না, এইভাবে হবে। সেই সব গুলিকে বাদ রেখে ওনারা একটা বলছেন যে গণভোটে উনি দিবেন। তো গণভোট, বাংলাদেশের যে গণভোট, সেই গণভোট আপনি দেখেন যে 3টা গণভোট হয়েছে। এই আপনার 1977-এর মে মাসে একটা গণভোট হয়েছিল, সেটা করছিলেন জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব উনি মিলিটারি রুলকে, ওনার উপরে আস্থা আছে কিনা, হা বা না ভোট, হা বাক্স একদিকে, না বাক্স একদিকে, সেটা একটা অদ্ভুত, মানে গণভোটের ইতিহাস একটা অদ্ভুত ইয়ে, যে সেখানে 88% নাকি ভোটার পার্টিসিপেট করছে এবং জিয়াউর রহমান সাহেব 98.9% ভোট পাইছে। এটা অকল্পনীয় একটা বিষয়, সেটা আমরা বুঝি। আপনার এরশাদ সাহেবও একটা 1985-এ গণভোট করেছিল, কিন্তু সেখানে 10% লোক উপস্থিত ছিল না। আপনার 1991-এ একটা গণভোট হয়েছিল, সেটা একটা ভ্যালিড একটা পয়েন্ট, কিন্তু গণভোটে কিন্তু একটা করে পয়েন্ট থাকে, বেশি পয়েন্ট দেয় না, যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকবে না পার্লামেন্টারি সিস্টেমে আসবে। সেই গণভোটে আপনার কত 30% খুব সময় পার্টিসিপেট করছে, হা ভোট হয়েছে, পার্লামেন্টারি সিস্টেমে আমরা চলে আসছি। এখানে যে 48টা পয়েন্ট, এখানে গণভোট কিভাবে হবে আমি তো এটা বুঝতে পারি না। আমি ধরেন এই 48টা পয়েন্টের মধ্যে ধরেন 20টা পয়েন্ট আমি হা বলি, বাকিটা আমি না বলি, আমি এখন ভোট দিব কিভাবে? হা ভোট আবার না ভোট? এখানে তো ওনারা যদি বলে যে জুলাই সনদে যা লেখা আছে সেগুলিকে আপনি সাপোর্ট করেন, তো জুলাই সনদের মধ্যে তো আপনার অনেকগুলি পয়েন্ট আছে, কোনগুলিকে সাপোর্ট করি, কোনগুলিকে করি না। তা আমি কিভাবে ভোট দেব? মানুষকে আপনার একটা মানে খেলা করছে ওনরা ওইখানে, যে আপনার কি বেয়াদবের মতো কাজ করছে এইসব লোকজন, যে পবিত্র সংসদ ভবনের মধ্যে বৈশা এইসব উল্টাপাল্টা কাজ করছে এবং সোনারগাঁয়ে শেরাটনের
উপাদেয় খাবার খাইছে এবং কইরা একটা অশ্বডিম্ব, এটা হচ্ছে ইউনূস সাহেবের তো ৩-০ জগৎ, এখন হইলো এইটা নিয়ে ৪-০ জগৎ। এই টাকা, এই যে একটা অনৈক্যের বীজ মানে রোপণ করে গেলেন ইউনূস সাহেব, তার সাঙ্গপাঙ্গ, তার প্রধান সাঙ্গ হচ্ছে আলী রিয়াজ সাহেব, এইটার ভুগতে হবে এই জাতিকে, জাতিকে ভুগতে হবে। এখন ওই যে আপনার আমির খসরু মাহমুদ সাহেব একটা সুন্দর কথা বলছেন, আপনারা যে যে কাজ করতেছিলেন সেখানে চলে যান। উনি একটা সজ্জন ব্যক্তি, এর থেকে তো অপমানজনক আর কিছু কথা কেউ বলতে পারে না। কি দরকার ছিল আপনার, যে কিছু কিছু রিফর্মের দরকার ছিল যেগুলি ওটা করেন নাই, যে পলিটিক্যাল পার্টির ভিতরে কিভাবে গণতন্ত্র আসবে, এই পলিটিক্যাল পার্টিগুলি তো আপনার পরিবারতান্ত্রিক পলিটিক্যাল পার্টি হিসেবে আছে, সেটাকে আপনার রিফর্ম করার জন্য কোন রিকমেন্ডেশন আছে? যে একই পরিবারের লোক বছরের পর বছর, যুগের পর যুগ ওই পলিটিক্যাল পার্টির প্রধান থাকবেন, যেটা আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ আছে, অন্যান্য দলও আছে। আপনার এই যে নমিনেশন দেওয়া হয়, এমপি মারা গেলে এমপির ওয়াইফকে, নাহলে ভাইকে, নাহলে ছেলেকে, নাহলে মেয়েকে, এই যে পরিবারতান্ত্রিক যে পদ্ধতি গড়ে উঠছে, এগুলি তো প্রিভেন্টিভ মেজার নেওয়া যেত, রিকমেন্ডেশন করতে পারতো। এবং আপনার যে নমিনেশন, এই যে নিবন্ধন তারাই পাবে, রাখতে পারবে যারা রেগুলার ভিত্তিকে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্টির লিডারশিপ আপনার নির্বাচিত করবে। সেটা কি আছে? আমাদের এখানে কিন্তু নাই। এইখানে তারা তো আলোচনাই করেন নাই, না করে তারা একটা মানে একটা বিষবৃক্ষ, অনৈক্যের এক বিষবৃক্ষ রোপণ করলেন এই আলী রিয়াজ সাহেব। এবং যখন তারা এই 2000 এই গত বছর 28শে আগস্ট তারিখে তারা যখন এই সব জিনিসগুলি নিয়ে নামলেন, তখনই কিন্তু আমার মনে একটা অশনি সংকেত দেখতে পেয়েছিলাম। আমি তখনই জাতিকে জানিয়েছি, বলেছি যে আপনারা দেখবেন যে এটা নিয়ে তারা এমন একটা কাজ করবে, কনস্টিটিউশন ভেঙে ফেলানোর। এই যে আপনি গণভোট করতে চাচ্ছে, আপনার গণভোট করার জন্য 2 ভাগে ভাগ হয়ে গেছে, কনস্টিটিউশনালিস্ট আবার অ্যানার্কিস্টের মতো একটা অবস্থায় আমরা পড়ে গেছি। এই গণভোট আপনার কিভাবে করবেন? গণভোট করার মতো কোনো কায়দা নাই। একটা ইস্যু দেন যে আপনারা কি পিআর পদ্ধতি চান না কনভেনশনাল পদ্ধতি চান, কিংবা আপনারা কি ইউনূস সাহেবের এই যে কর্মকাণ্ড এটাকে অ্যাপ্রুভ করেন কি করেন না, যেটা জিয়াউর রহমান করছিলেন, যে আমার যে কর্মকাণ্ড আপনারা কি সেটা সমর্থন করেন কি করেন না, হ্যাঁ কিংবা না, আপনি ক্লিয়ার কাট করছেন। এইখানে এরা অনেক পেঁচাই ফেলাইছে, জটিল করে ফেলছে। শাহাদীর মালিক সাহেব সেদিনকে বলছে যে এই যে জুলাই সনদের ভিতরে যে ইমপ্লিকেশন, যেমন আপনি ধরেন উচ্চ কক্ষ হলে আমাদের কি কি ক্ষতি হবে না হবে, এগুলো অনেকেই বুঝতে পারবে না এই মুহূর্তে, কিন্তু এটাকে দেয়া হচ্ছে। আপনার ওই অনেকগুলি বিষয় আছে, যেমন আপনার রিলেটিভিটি আইনস্টাইনের, এটা কি সত্য কি মিথ্যা, আপনি গণভোটে দেন, দেখবেন যে উল্টোপাল্টা রেজাল্ট পাচ্ছেন। এখানে ইনফর্মড পাবলিক হতে হবে। তাছাড়া আপনার 48টা ইস্যু নিয়ে একটা গণভোট হয় না। আপনার বিদেশে যেমন আছে যে প্রপোজিশন 130, এভাবে একটা ইস্যু দেয়, যেখানে হাইওয়ে হবে কিনা, ওই জায়গায় আপনার এই জিনিসটা করা যাবে কিনা, মাল্টিপল ইস্যু তো আনা যায় না, কিন্তু ওনারা এইটা করছে। আমার মনে হয় যে কতগুলি অপরিপক্ক লোকজন, অপরিপক্ক বললাম এই জন্য যে তারা এইসব বিষয়গুলি সম্বন্ধে যথেষ্ট পরিমাণ চিন্তা ভাবনা করেন নাই। তারা নানাবিধ কল্পনায় ভাসছেন যে এইভাবে এটা ভজঘট বাড়াই দিয়া আপনার দেখিনি এই সরকারকে আরো 1 বছর 2 বছর রাখা যায়। এটাই ছিল একটা মানে অসৎ উদ্দেশ্যে কতগুলি ধান্দাবাজ লোক বিদেশ থেকে উঠে এসে বিদেশি আপনার নাগরিকত্ব নিয়ে তারা এই কাজগুলি করছেন। সুতরাং আমি এটাকে নিন্দা জানাই। এটাকে প্রথম থেকেই এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। যখন সমালোচনা উঠতেছিল, এই কাজ করা দরকার ছিল না, এবং যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে সে হি ইজ টোটালি আনফিট ফর দিস জব। অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার সারওয়ার হোসেন আপনার কাছেও জানতে চাই যে আসলে এই ঐক্যমত্য কমিশন বা এই সরকার কি রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করলো না জাতির সাথে প্রতারণা করলো, এরকম একটা প্রশ্ন উঠেছে এখন, যে তারা শেষ পর্যন্ত এত মাস কাজ করে, এত কিছু কাজ করে, এবং সংস্কারে যেই স্বপ্ন দেখিয়েছে মানুষকে, জাতিকে, যে সংস্কার করবে, বেশি সংস্কার, অল্প সংস্কার বা মধ্য সংস্কার, কিন্তু শেষ পর্যন্ত এখন আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ, কিন্তু
কোনো ঐক্য হয়নি, অনৈক্য, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মারামারি পর্যায়ে অবস্থা, মানে কথার মাধ্যমে। আপনার কাছে কি মনে হচ্ছে, যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, ঐক্যমত আসলে জাতির সাথে প্রতারণা করেছে। ঐক্যমত তো হবে না, ঐক্যমতের সাথে প্রতারণার কিছুই নাই। জাতির সাথে প্রতারণা করছে এই কারণে, যেখানে 1500 জীবন চলে গেছে, হাজার হাজার মানুষের চক্ষু হারিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেইটার কি আকাঙ্ক্ষা ছিল? সেগুলো ওয়ালে লেখন ছিল। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, পরিবারতন্ত্র সৃষ্টি হবে না, লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না। ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র চলবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে। তাহলে এই বিপ্লবের পরে কি করণীয় ছিল? করণীয় ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা। কারণ এই সংবিধান, যে সংবিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি সহায়ক, মাফিয়াতন্ত্র সৃষ্টি সহায়ক, সেই সংবিধানকে কার্যকর রেখে, সেটিকে বহাল রেখে ওই অভ্যুত্থানের যে চেতনা, বিপ্লবের চেতনা সফল হওয়ার কোনো সুযোগ নাই। তো সেইখানে মোদ্দা কথায় মোটা ভাবে 4টি বড় সংস্কার দরকার ছিল, এবং সেই সংস্কারগুলো করা যেত একটি প্রোক্লেমেশন জারি করে। আপনি যদি বিপ্লবী সরকার গঠন নাও করেন, তাহলে একটা প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান বহাল থাকতে পারত। সংবিধান এবং প্রোক্লেমেশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হতো, তাহলে প্রোক্লেমেশন উড রিভিল, প্রোক্লেমেশনে যেটা আছে সেটা রিভিল করবে, এবং এই প্রোক্লেমেশনের মাধ্যমে 50টা ট্রাইব্যুনাল করা যেত। আরো এই যে গণহত্যাকারী এবং দুর্নীতিবাজ, তাদেরকে আলাদাভাবে বিচার করা যেত। বাংলাদেশে অনেকে বলে থাকে যে বেশি না, এই জনা 50 লোককে যদি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যেত, তাহলে বাংলাদেশ অনেকটা ঠিক হয়ে যেত। কিন্তু যাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবেন, তারা তো সব পালাই গেছে, ইন্ডিয়ার লোক, ইন্ডিয়া তাদেরকে নিয়ে গেছে। তাহলে যে 4টা মুদ্রা সংস্কার দরকার ছিল, সেটা কি ছিল? 1 নম্বর, যারা গণহত্যা করেছে তাদেরকে বিচার করা, এবং সেই বিচারটা একদম পৃথিবীর অনেক জায়গায় পাবলিক ট্রায়াল হয়েছে, চসেস্কুর পাবলিক ট্রায়াল হয়েছে। সো এরকম একটা প্রোক্লেমেশনের মাধ্যমে সেই রকম একটা ট্রায়াল করা যেত। তো ট্রায়াল, এটা তো পালিয়ে গেছে। 2 নম্বর, জন আকাঙ্ক্ষা ছিল যারা বিদেশে টাকা পাচার করেছে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করছে, বাংলাদেশকে লুটপাট করে এখানে অর্থনীতি ধ্বংস করছে, এই যে দুর্নীতিবাজ, তাদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা। 3 নম্বরটা ছিল যে আকাঙ্ক্ষাটা, জনস্বার্থে ইন্ডিয়ার সাথে যে দাসত্বমূলক শাসন ব্যবস্থার মাধ্যমে ইন্ডিয়ার সাথে 120টা চুক্তি অথবা সমঝোতা স্মারক হয়েছিল। মিরের সরাইতে 900 একর জমি দিয়ে দিছিল, এবং যদি আওয়ামী লীগ কন্টিনিউ করতে, তাহলে আমরা দেখতাম যে ইন্ডিয়ার ট্রেন এবং আর্মামেন্ট বাংলাদেশ ভিতরে এখন ঢুকে গেছে। সেই চুক্তিগুলো রিভিউ করা। কিন্তু শুরু থেকেই আমরা বলেছি যে এই সরকার যেভাবে গঠিত হয়েছে, এনজিও গ্রাম, এবং এই বিদেশ থেকে কিছু লোক এখানে ফুর্তি করার জন্য আনা হয়েছে, তাদের কারোই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কোনো অভিজ্ঞতা নাই, এবং এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো অভিজ্ঞতা নাই। বাংলাদেশে থেকে যারা সাহসের সাথে কথা বলেছে, এরকম অনেক লোক আছে, তাদের চেয়ে অনেক বেশি যোগ্য, অনেক বেশি প্রাগমেটিক, অনেক বেশি সাহসী। কিন্তু উনি এই বাইরে থেকে ওনার পরিচিত লোক যে এনে এইখানে একটা আমোদ ফুর্তিতে লিপ্ত হইল। প্রফেসর ইউনূস, আমার বলতে লজ্জা হয়, বারংবার এই প্রসঙ্গটা সামনে আসে, ওনার কোনো নৈতিকতা নাই। উনি শিক্ষক, উনি নোবেল পুরস্কার পেতে পারে, কিন্তু উনি নৈতিক জ্ঞান হারিয়ে ফেলছে। উনি কি করে ক্ষমতায় এসে ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন? উনি কি করে আদম ব্যবসার লাইসেন্স নিলেন? উনি কি করে 600 কোটি টাকার ট্যাক্স মওকুফ করলেন আউট অফ দ্য ওয়ে? আর সমস্ত ওনার লোক, ওনার ভাইয়ের ছেলে, ওনার কর্মচারী, ওনার এই গ্রামীণ ফোনের লোক, ওনার ওই যে এবং এর ভিতরে আওয়ামী লীগের পরিবারের লোক আছে। উনি যে মেয়েটাকে নিয়ে বারবার বিদেশে যায়, সেই মেয়েটা তো আওয়ামী লীগ পরিবারের লোক। আব্দুল্লাহ মাল মুহিত এবং তার ভাই ছিল, তাদের আত্মীয়, কি ভাই না ভাতিজি এরকম। সো উনি এই জাতির সাথে
হ্যাঁ, লামিয়া মোর্শেদের কথাই বলছি আমি। উনি এই বাংলাদেশের জনগণের সাথে প্রথমত প্রতারণা করছে। 4 নাম্বার সংস্কারটা দরকার ছিল রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, সেইটা মানুষের সামনে আনা, যে আপনি দেখেন কোন রাজনৈতিক দল এই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কে কি ঘোষণা করবে। প্রফেসর ইউনূস বলেছিল যে ঐক্যমতে যে যে দ্বিমত পোষণ করবে সেইগুলো সে জনগণের সামনে প্রকাশ করবে। দ্বিমত কোনটা হয়েছে সেটা তো আমরা জানতে চাই। মোদ্দা যে জায়গাগুলো আর্টিকেল 70 থাকবে কিনা কথা ছিল, আপনার কি মনে আছে? বলেছিল যে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা তো জানি না। এখন সেগুলো তো আমরা এখন পর্যন্ত কিছু জানি না। সো এখন এই যে উনি যে কথাগুলো বললেন, যা কিছু করলেন, আসলে কিছুই করতে পারেননি। সবগুলোই দিয়ে উনি একদম ভন্ডুল করে দিয়েছেন। তো সেইখানে আর্টিকেল 70 উপরে যে একটা কি, সেখানে কোন রাজনৈতিক দলের কি অবস্থা, প্রধানমন্ত্রীর টার্ম কতটা, কয় টার্ম হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্সটা কিভাবে নির্ধারণ হবে, এবং সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল রাজনৈতিক দলের নামে যে লুটেরা তন্ত্র একটা কালচার সৃষ্টি হয়েছে। এমপি মানে মানি মেকিং মেশিন, মানে রাজনীতি মূলত এখানে করে চুরির জন্য, আখের গুছাবার জন্য, মানি লন্ডারিং এর জন্য, ভোগবাদীদের জন্য। সেইখান থেকে কোন রাজনৈতিক দলের কি ঘোষণা, আপনি সেই ঘোষণা তো আমরা কিছু জানি না। এখানে এই 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 এক বসুন্ধরা গ্রুপকে আজ পর্যন্ত কেউ নিয়ন্ত্রণ আনতে পারেনি। সেই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি নাকি তাদের কাছ থেকে বড় ধরনের চাঁদা নিয়েছে। কই, আমরা তো সেটা তাদের কাছ থেকে একটা বক্তব্য আশা করছিলাম। কেউ তো তাদের বিরুদ্ধে কথা বলে না। ইভেন এই ইন্টারিম গভর্নমেন্ট এক বসুন্ধরা গ্রুপকে যদি শৃঙ্খলা আনতে পারতো, তারা যে মানি লন্ডারিং করছে, 1,22,000 একর জনগণের জমি তারা দখল করছে, যার বাজার মূল্য হলো 1.5 লক্ষ কোটি টাকা। একটা বাজেটের বা 6 ভাগের 1 ভাগ, না 4 ভাগের 1 ভাগ একটা বাজেটের এই পরিমাণ সম্পত্তি দখল করে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারও এটা কোনো ব্যবস্থা নিল না। ট্রাফিক শৃঙ্খলা দেখেন, আপনি শিক্ষা ব্যবস্থা দেখেন, কোনো কিছু ঠিক করতে পারে নাই। এই অল্প সময় তো এটা ঠিক করা সম্ভব নয়। আমি শুরুতে একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম 5ই আগস্টের পরে, যে সমস্ত দলগুলোকে আস্থায় নিয়ে তারা যদি 10 বছর কন্টিনিউ করতো, তাহলে রাষ্ট্রটাকে একটা জায়গায় নেওয়া যেত। এই যে কথার একটা ফুলঝুরি, যেটা দিবা স্বপ্ন, ওনার স্বপ্নে তো রাষ্ট্রের জনগণের কোনো কিছু হয়নি। যার জন্য আমি মনে করি যে এই যে অতল গহব্বরের রাজনীতি ছিল, রাজনীতি সেইখানেই রয়ে গেছে। রাজনীতি মানে আমরা ভবিষ্যতে আবার দেখবো সেই চুরিতন্ত্র। এমপি হওয়ার জন্য কিছু লোক ভিক্ষুকের মতো পদলেহনকারী করে, ভিক্ষুকের মতো যে তাকাইয়া থাকে। কারণ কি, ভবিষ্যতে তারা চুরি করবে, ভবিষ্যতে তারা ডাকাতি করবে, ভবিষ্যতে পাপুল টাইপ হবে, যে এখন কুয়েতে জেল খাটছে। আপনি এই কোনো ভালো ঘোষণা শুনতে পাচ্ছেন? সবাই এমপি হতে চায় কেন? কারণ এমপি হইলে খয়রাতির বাচ্চা, ভিক্ষুকের বাচ্চা, সন্ত্রাসী, লুটেরা সবাই কোটিপতি হতে পারে, 1000 কোটি টাকার মালিক হতে পারে। সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? তো আপনি যারা যে সমস্ত রাজনৈতিক দল নেতা কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না, তো তারা কিভাবে সুশাসন ন্যায় বিচার আনবে, সেই জবাবদিহিতা দরকার ছিল। আপনি আওয়ামী লীগের একটা পলিসি ছিল কি 2009-তে এসে, যে তাদের নেতা কর্মীরা অল্প একটু লুটপাট করবে, কারণ তারা অনেক সাফার করেছে, তারা একটু পয়সা বানাক, এইটা একটু ইগনোর করতে হবে। তো সুশাসন ন্যায় বিচারে এরকম তো ডিমার্কেশন করা যায় না যে কতটুকু লুটপাট করবে এবার থেমে যাবে। তো সেইটা দেখেন, আপনি বিএনপির 3-4 জন নেতার কথা এখানে লিক হয়েছে। সেখানে বানুরীপুরের এক নেতা, আমার সাথে খুব ভালো সম্পর্ক, শরফুদ্দিন সাহেব, উনি বললেন আমরা একটু অ্যালাউ করছি ইয়ে করতে, আর অনেকে বলছে একটু তোমরা একটু কম কম খাও। এ তো এক্স্যাক্টলি আওয়ামী লীগের পলিসি। আওয়ামী লীগ যেটা 2009-এ শুরু করেছিল, যে তোমরা একটু একটু টাকা পয়সা বানাও, তারপরে তারা সুশাসনে আসবে, ন্যায্যতা আসবে। সুশাসন এবং ন্যায্যতার মাপকাঠিতে এইটা তো কোনোভাবে অ্যালাউ করা যায় না যে তৃণমূল নেতাকর্মীরা প্রথমে একটু একটু দুর্নীতি করবে, একটু একটু চাঁদাবাজ করবে, পরে তারা থেমে যাবে। কারণ ওই যে একটু একটু দুর্নীতি এবং চাঁদাবাজ, ওখান থেকে কিন্তু এই মাফিয়া তন্ত্র, এই লুটেরা তন্ত্র সৃষ্টি হয়। এইটাকে কোনো দল আজ পর্যন্ত থামাতে পারে নাই, এবং আপনি লিখে রাখেন বিএনপিও পারবে না।
বিএনপির যে তৃণমূলকে বলা হতো যে দল তারা টিকিয়ে রাখছে, সেই তৃণমূলই এখন বিএনপির সামনে বড় বোঝা হিসেবে আবির্ভূত হবে ভবিষ্যতে। এইটা একেবারে নিশ্চিত, অলমোস্ট নিশ্চিত। সেই জন্য এই প্রফেসর ইউনূস এবং এই বিদেশি যারা ফরচুন সিকার যাদেরকে উনি নিয়ে আসছে, ওরা জাতির সামনে বড় ধরনের প্রতারণা করছে, এবং তারা যাতে বিদেশে পালাইয়া না যেতে পারে, ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই তাদের অর্থনৈতিক যে দুর্নীতির কথাগুলো আমরা শুনছি, এই যে ভোগবাদীতে তারা লিপ্ত হয়েছে, সেইটার একটা জবাবদিহিতা এখন আমি দাবি করছি। যে যারা এখানে অন্তর্বর্তী সরকারে ছিল তাদের ফিনান্সিয়াল কন্ডিশনস, তাদের যে ট্যাক্স ফাইল, সেই ট্যাক্স ফাইলে দায়িত্ব নেওয়ার আগে কি ছিল এবং দায়িত্ব থেকে সরে যাওয়ার সময় কি সম্পত্তি, কোথায় কি সম্পত্তি করছে, কোথায় কি মানি লন্ডারিং করছে, সেইটা এখন এই দেশের নাগরিক হিসেবে আমি জানতে চাই। আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে, ভোট আদৌ হবে কিনা সেই সংশয় সবসময় থেকে যাবে। এইখান থেকে এই লুটেরা তন্ত্র রাজনীতি কিভাবে পরিহার করবে, এই মাফিয়া তন্ত্র রাজনীতি কিভাবে পরিহার করবে, তাদের নেতাকর্মীরা চুরি ডাকাতি করবে না, আওয়ামী লীগের মতো চোরের কম্পিটিশন হবে না, লুটেরার কম্পিটিশন হবে না, সেইটা কিভাবে বন্ধ করবে, সেইটাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতি হিসেবে আমরা আর একটা সুযোগ হারালাম জাতি গঠনের, এবং এই সুযোগ আবার কবে আসবে নোবডি নোস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জু চৌধুরী। আপনার কাছে যেটা জানতে চাই, এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই পরিস্থিতি থেকে আসলে বের হওয়ার রাস্তা কি? মানে নির্বাচন কি আদৌ হবে কিনা? যদিও সরকার বলছে যে আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বা নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, এটা বারবারই স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু আসলে কি হতে যাচ্ছে বা এই এখন যে সমস্যাটা সমাধান মানে হয়েছে, সেই সমস্যাটা সমাধানও বাদ কোথায় বলে আপনি মনে করেন? আরেক কথা যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি নেতারা অনেক দোষারোপের কথা বলছে বিএনপির উপরে। তো বিশেষ করে আজকে যেটা বললো যে নয়নের কথা স্পেসিফিকলি বললো, নয়নের চাঁদাবাজি দিয়ে আসলে একটা গণভোট এমনি হতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এবং আরো অনেক কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেটা বলছেন যে আইন উপদেষ্টার সাথে এক ধরনের সালাউদ্দিন সাহেবের গোপন আলোচনা হচ্ছে, আবার আমরা এটাও শুনতে পাচ্ছি যে গোপনে আলাদা আলাদা সরকারের সাথে আলোচনা হচ্ছে। তো এগুলা করে আসলে কোনো সমাধানে আসবে কিনা? সমাধানের পথ মানে সংকীর্ণ হয়ে গেছে, আগেও সংকীর্ণ ছিল। যে গণতন্ত্রের উত্তরণের জন্য যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটা আগেও খুব যে ক্লিয়ার ছিল বাংলাদেশের ক্ষেত্রে তা না, কিন্তু বাংলাদেশ একটা জটিল অবস্থার মধ্যে ছিল। এই জটিল অবস্থাকে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আরো জটিলতর করে তুলেছেন। উনি যে অ্যাকচুয়ালি কি করতে চান উনি হয়তো নিজেও জানেন না, না জানারই কথা। আর কি করছেন উনার যে আশেপাশের লোকজন তারাও হয়তো ঠিক জানেন না। এক একজন এক এক দিকে এক এক কায়দায় কথা বলতেছেন, কার সাথে কি কথা হলো, আপনার কে কি বললো। এখন দেখা যাচ্ছে কি যে আগে মোটামুটি পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ট্রেন্ড ছিল যে এই দল এই ধরনের কথা বলতেছে, এই ধরনের নীতি গ্রহণ করতেছে, এই দলের সাথে এই দলের শত্রুতা মোটামুটি পাবলিকে বুঝতে পারতো। এখন হচ্ছে কি যে অরিল লুট হয় না, যেখানে মারামারি হয়, মাল্টি ডাইমেনশনাল, কে কাকে মারতেছে, কে কাকে ঘুষি মারতেছে, কে কাকে আইসা কিক মারতেছে, কেউ বুঝতে পারতেছে না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সম্বন্ধে বলতেছে, কালকে হয়তো আপনার আর এক দল সম্বন্ধে বলবে, তার সম্বন্ধেও আর একজন অনেক কথা বলবে। এই যে একটা মানে অব্যবস্থাপনা, একটা মানে একটা কি বলবো যে উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেউ কিছু বুঝতে পারতেছে না। একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা একটা এই মাচ্ছন্নয় যুগের মতো একটা কালে আমরা পৌঁছে গেছি। এখান থেকে বের হওয়া আমাদের জন্য কঠিন হবে, এবং এইখানে এই জিনিসগুলিকে যদি মাস্টার মাইন্ড বলেন, যে এটাকে আরো যে জটিলতা করলো, মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট আলী রিয়াজ সাহেব উনি কিন্তু এই জিনিসগুলির উৎকাতা, যে এটা করেন সেটা করেন, এই নানাবিধ আপনার ওই কি বলে এক্সেল শিটের মধ্যে পলিটিক্যাল ডিসকাশন করা, এটা কি এক্সেল শিটের বিষয় না তো, ইটস নট এ ম্যাথমেটিক্যাল বিষয়। এখানে বহু লোকের বাদ রেখা যে আসল যে ই করার দরকার ছিল, যেটা সরোয়ার সাহেব বললেন যে পলিটিক্যাল পার্টির মধ্যে রিফর্ম করা, যেটা আমিও বলছি আমার প্রথম ধাপের বক্তব্যে, যে
পলিটিক্যাল পার্টির মধ্যে একটা রিফর্ম করা। আর একটা বিষয় ছিল খুবই জরুরি, যে এই যে দুর্নীতিতে ছায়ে গেছে, কিন্তু যে অফিসে যাই সেখানে দেখি, যে শুনি, দেখিও দুর্নীতিবাজ লোকজন, আপনার শেখ হাসিনার আমলে দুর্নীতিবাজ জেল খাটছে, তারাও আবার চাকরি পাইছে, তারাও আবার আপনার সুন্দরভাবে ঘুষ খেয়ে যাচ্ছে। এই জিনিসগুলি তো কিছু একেবারে নির্বিঘ্ন। আমরা একজন লোককে, একজন অশীতিপর বৃদ্ধ লোককে ক্ষমতায় বসাইছি, দুর্নীতিবাজ যেসব লোকজন আছে যারা, তারা ভাবছে এইবার একটা মৌকা পাওয়া গেছে। এখানে আপনার অনেকেই বলেন যে শেখ হাসিনার আমলের যে দুর্নীতি, সেই দুর্নীতিকেও ছাড়াই যাচ্ছে বর্তমানে এসে। আপনার শেখ হাসিনার আমলে যারা বড় বড় দুর্নীতিবাজ, সেই লোকগুলো তো বহল তবিয়তে আছে। এখানে ইউনূস সাহেব গদগদ করে বললেন যে আমি ক্ষমতার কয়েকদিনের মধ্যেই আমার সম্পদের হিসাব দেব। আবার বলেন যে আমার কোনো সম্পদ নেই, আমার গাড়ি নাই, আমি কোনো বাড়ি করি নাই, আমি কোনো সম্পদ করি নাই, আপনারাও করেন না। তো তুমি সম্পদ করো নাই বাবা, তুমি করো না কেন? এই সম্পদের হিসাব দিয়ে দাও, বলে দাও ট্যাক্স তুমি কি দাও। ট্যাক্সে ডক্টর ইউনূস কি লেখে? ওনার তো সম্পদ নাই, তো সেই ট্যাক্স রিটার্নটা উনি প্রকাশ করে দেয় না কেন? উনি তো প্রকাশ করে না, ওনার যে অ্যাডভাইজাররা তারাও প্রকাশ করে না। ক্যাবিনেট ডিভিশন থেকে অনেকবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। এরা সব আবার জেলে যাবে। ওই যে দীপুমণির সাথে ওইসব জায়গায় যে তাদের থাকতে হবে, কাশিমপুরে, এখানে আবারও শ্বেতপত্র করতে হবে। ইউনূস সাহেব কি দুর্নীতি করে গেল? শেখ হাসিনা একটা পলিটিক্যাল পার্টির লিডার ছিল, পলিটিশিয়ানরা দুর্নীতি করে আমরা মাইনে নিছি, এক ধরনের মাইনে নিছি, মানে কি মানতে বাধ্য হয়েছি, চাঁদাবাজি করে এটা সেটা। কিন্তু নোবেল প্রাইজ উইনারের নেতৃত্বে যে দুর্নীতি, চাঁদাবাজি এইভাবে যে ছড়াই যাবে দেশের মধ্যে, আপনার কোন জায়গায় চাঁদাবাজি না হয়? সব জায়গায় চাঁদাবাজি করছে। এখানে পলিটিক্যাল পার্টি যারা লিডার আছে তাদেরকেও আমি বলি যে আপনাদের, কিন্তু তাদের কথা কি, এটা কি গেস্টাপো বাহিনী, তাদের লোকজন যে যা বলবে তাই শুনবে না তো? যদি পলিটিক্যাল পার্টির লোকজনের কথা অনুসারে তার সকল নেতা কর্মীরা একেবারে সবাই একেবারে বয় স্কাউটের মতো শুদ্ধ চরিত্রের হয়ে গেল, তাহলে পুলিশের দরকার ছিল না, ভালো অ্যাডমিনিস্ট্রেশনের দরকার ছিল না। ইউনূস সাহেব এই জিনিসটা বুঝে না যে স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের দরকার। এখন আমি মনে করি কি, এখনো আমি বলি যে তার সময় শেষ হয়ে গেছে। তার যেখানে নিয়ে আসছেন, এই সরোয়ার সাহেব একটা কথা খুব বললেন, যে সুযোগটা আমরা পাইছিলাম শেখ হাসিনার পতনের পরে, ফ্যাসিস্টের সরকারের পতনের পরে, যে জাতিকে পুনর্গঠন করা, এমন একটা বিষয় যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে আপনার মানুষ নিরাপদে হাসতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা হারাই ফেলেছি। সেই সুযোগটা বরং আমাদের অবস্থা আরো খারাপ হয়েছে, করে ফেলছে। সুতরাং আমি মনে করি যে তাকে, ইউনূস সাহেবকে এবং তার এই যে সাঙ্গপাঙ্গ যারা আছে এইসব, এদেরকে বলে দেওয়া উচিত, আপনারা রিজাইন করে চলে যান, আপনারা দেশের উপকার করতে পারবেন না, এটা জানার কথা, কিন্তু দেশের আর ক্ষতি করেন না। এই নতুন আর একটা সরকারের আন্ডারে থাইকা আমাদেরকে আবার সুন্দরভাবে গুছাই নিয়ে তারপরে ইলেকশন দিতে হবে, যে ইলেকশন ফ্রি ফেয়ার হবে, যে ইলেকশনকে কন্ট্রোভার্সিয়াল হবে না। এখানে উনি তো ইলেকশনকে কন্ট্রোভার্সিয়াল করে ফেলতে চাচ্ছে, যে আপনি যদি রেফারেন্ডাম দেন, মাল্টি ডাইমেনশনাল 40টা 50টা ইস্যু নিয়ে একটা রেফারেন্ডাম দেন, সেই রেফারেন্ডামের কোনো আগামাথা আপনার কিছুই হবে না। সেখানে দরকার আপনি রেফারেন্ডাম দিবেন, 2% লোক উপস্থিত হবে, 2%-এর মধ্যে আপনি 1.5% ব্যয় বলে আমার হয়ে গেছে, তা তো না। আপনার একটা কাট অফ পয়েন্ট থাকবে, কত পার্সেন্ট লোক যদি উপস্থিত থাকে ভোটারদের মধ্যে, তাহলে সেই রেফারেন্ডাম ভ্যালিড হবে। এবং সেই রেফারেন্ডাম, এটা তো ইলেকশন না, সেই রেফারেন্ডামে কত পার্সেন্ট ভোট যদি রেফারেন্ডামে সেই ইস্যুর পয়েন্টে পক্ষে থাকে, তাহলে এটা জাতি গ্রহণ করবে। আপনি 51% হয়ে গেল, 49% লোক তো আপনি বাধা দিল, না করলো। সুতরাং এখানে যদি একটা কথা, আপনি রেফারেন্ডাম দিলেন, সবাই না ভোটে জিতে যায়, তখন আপনি কোথায় যাবেন? সব যে কটা সংস্কার, ভালো সংস্কার ছিল, সব সহ কিন্তু সব চলে যাবে আবার সেই কেচে গন্ডুস বলে একটা কথা আছে না, কেচে গন্ডুস, ধুতি পরায় ওই কেমন কি করে, সেই কেচে গন্ডুস হয়ে যাবে। ওনাকে এখন এই সব কাজ থেকে বিরত থাকা দরকার। এই যে বিদেশি শকুন দল যারা আসছে, তাদেরকে সহি সালামতে আটকায় রাখা দরকার। তারা রাষ্ট্রের অনেক টাকা তারা করছে বলে অভিযোগ আছে, এবং তারা সময় নষ্ট করে দিচ্ছে।
প্রচুর সময় আমাদেরকে নষ্ট করে দিছে পলিটিশিয়ানদের নিয়ে। আলী রিয়াজের ওই খোয়ারে কাঁঠাল পাতা খাওয়াইছে। আমি কিন্তু অনেকবার আপনার প্রোগ্রামে বলছি যে আপনারা ওখানে যান কেন? আপনাদের যে সময় গভীর করে বালকের প্রচ্ছাবের মতো সময়টা চলে গেল, আপনারা বুঝতে পারলেন না? 14 মাস পরে এসে বুঝতেছেন যে আলী রিয়াজ আপনাদেরকে এই একটা প্রতারণার মধ্যে ফেলাই দিচ্ছে, ঘোরের মধ্যে ফেলাই দিয়া উনি হয়তো বলতেছে দিছি বাঙালি তুমি চিনো না, আমি আমেরিকান ব্রেন নিয়ে আসছি। সুতরাং এইখানে একটা বড় ধরনের ভুল হয়ে গেছে আমাদের পলিটিশিয়ানদের। তারা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, একেবারে উদ্গ্রীব। শুধু আলী রিয়াজ হোক আর খালি রিয়াজ হোক, সব রিয়াজের হাতে পায়ে ধরে ঠরে দেখিনি কিছু করা যায়। ইউনুস সাহেব ইলেকশন দিতে পারবে না, এটা তো বোঝাই যায় যে তার অ্যাডমিনিস্ট্রেশন দেখে। 80,000 সেন্টারে উনি কি এই করতে পারবেন নাকি? এখনই আপনার ওই এই যে দেখেন, এই যে চিটাগাং ইউনিভার্সিটি ভোট গুনতে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভোট গুনতে 2 দিন চলে যায়। 1030 মতো ভোট, 25,000 মতো ভোট, সেটা গুনতে 3 দিনের মতো চলে গেল। জাতি উৎকণ্ঠায় তাকায় আছে। 80,000 কেমনে করবে? করার কোনো উপায়ই নাই। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে সারা বিশ্বে এখন প্রফেশনাল নির্বাচন নিয়ে 85টা দেশে প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতি আছে। আমরা এখানে একটা মিনিংফুল ডিসকাশনই করতে পারলাম না, মিনিংফুল ডিসকাশনই করতে পারলো না এই এই আমাদের সংস্কার কমিশন, যে হ্যাঁ এটা আর উপযোগী অথবা উপযোগী না। কি কারণে উপযোগী না? যেসব কথা বলে সেগুলি তো ভ্যালিড না। যে ভোট দিব টেকনাফে এমপি হবে তেঁতুলিয়ায়, এসব তো ভ্যালিড কথা না। এরকম নাই, পদ্ধতি নাই। যার যার যেখানে যেখানে প্রেফার্ড তারা সেখানে যেখানে পাবে। সেগুলি কোথায় এই আলোচনা হয়েছে? হয় নাই কিন্তু। সেই জন্য আমি বলি যে আমাদের দুর্ভাগ্য যে একটা ঐতিহাসিক ভুল হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করা। অপরিপক্ক কতগুলি লোকজন, তারা ইউনূসের নোবেল প্রাইজ পাইছে। নোবেল প্রাইজ পাইলে কি হবে? নোবেল প্রাইজ পাওয়া আর রাষ্ট্র চালানো তো এক বিষয় না। এই বিষয়টাও তো আমাদের মাথায় নেওয়া উচিত ছিল। জি, অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার সারোয়ার আপনার কাছে শুনতে চাইবো যে এখন মানে এনসিপি বলি বা জামাত বলি বিএনপি কে দায়ী করার চেষ্টা করছে। তো এখানে তো বিএনপি আমরা যতটুকু শুনেছি যে বিএনপি যথেষ্ট পরিমাণে ছাড় দেওয়ার চেষ্টা করেছে, যে ছাড় দিয়ে তারা একটা নির্বাচনে যেতে চেয়েছে। তো এখন আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে বিএনপি ছাড়গুলাই কি আসলে হয়ে গেছে কিনা? ওই আমাদের দেশের অবস্থা হয়েছে কি, মনে করেন যে পেশেন্ট আইসিইউতে, তো পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারে। তো পেশেন্ট আবার অনেক সম্পত্তি টম্পত্তি আছে, তো ওই ভাই বোনরা কোথায় চিকিৎসা করাবে, তারা এখন সম্পত্তি নিয়ে মারামারিতে লাগিয়ে গেল। ডাক্তাররা তো ডাক্তারের মতো চিকিৎসা করলো। সো এই যে 5ই আগস্টের মতো পরিস্থিতি হইলো যে দেশটা আইসিইউতে, আর এই কিছু তথাকথিত ডাক্তার আনছে, ডাক্তাররা তো ফেল করছে দেশকে বাঁচাবার জন্য। আর এই যে পলিটিক্যাল পার্টিগুলা যে যার অংশ নেওয়ার জন্য এমন ভাবে মানে তারা এই 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 পরিস্থিতিকে হাইজ্যাক করার জন্য, এই স্পিরিটকে হাইজ্যাক করার জন্য যে যার মতো, তো সেইখানে স্বাভাবিক বিএনপি অর্গানাইজড, বিএনপি বড় দল, তারা বেশিরভাগ যে ভাগাভাগি যে হয়েছে সেটা তো অনেকেই এখন প্রকাশ করেছে। কিন্তু দেশটা যে আইসিইউতে, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ যে সবার আগে বিবেচনা করা উচিত, সেইটা এইসব পলিটিক্যাল পার্টি করে না। তারা চিন্তা করে কিভাবে ক্ষমতা যাবে, তাদের নিজের আখের গুছাবে, তাদের আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, তারা কিভাবে আখের গুছাবে। আর বাংলাদেশে তো পলিটিক্যাল কালচার হইলো, কেউ যদি তথাকথিত ক্ষমতা, এটা দায়িত্ব বলে না, ক্ষমতা আসলে তার ওই ক্ষমতার ভাগিদার তার ওয়াইফ হয়ে যায়, ভাই বোন হয়ে যায়, শালা শালি, শ্বশুর শাশুড়ি সব ভাগিদার হয়ে যায়, সবার সম্পত্তি বেড়ে যায়। এই যে বিকৃত রাজনৈতিক কালচার, এই কালচার নিয়ে কিন্তু কোনো আলোচনা আপনি কখনোই শুনবেন না। হ্যাঁ, এইটা যেন এই দেশের মানুষও ধরে নেয়, এই দুর্বৃত্তেই তো রাজনীতি দেখে মানুষও ধরে নেয় যে এই রাজনীতি করলে তো একটু একটু চুরি টুরি করবে আর কি। এই তো মনে করে যে ও নেতা, সে বড় চুরি করুক, আমি একটু ছোটখাটো চুরি করতে পারলি আমার তো কিছু একটা হইলো। এই হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক কালচার। আজকে যে এইখানে যেটা যেটা হওয়া উচিত ছিল, যে আমি প্রথমবার যেটা বললাম যে গণহত্যাকারীদের বিচার, এই যে তথাকথিত একটা স্লো প্রক্রিয়া, একটা বিচার, এই বিচার তো একটাও কমপ্লিট হবে না আলটিমেটলি। এইটা এখান থেকে এপিলে যাবে,
আমি বারংবার এই কথা বলছি, এখনো আমি এই আশঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা এত বেশি লুটপাটে জড়িত হয়ে যাবে, নিজেদের ভিতরে দাঙ্গা ফ্যাসাদ, নিজেদের ভিতরে দ্বন্দ্ব মীমাংসা করতে যেয়ে অন্য কারো কোনো বিচার করতে পারবে না। তখন ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেমন 15 বছরে কোনো বিচার, অনেক বিচার করতে পারে নাই, কোনো বিচারই করতে পারবে না। তখন কিন্তু এই যাদেরকে এখন বিচারের আনা হয়েছে হয়তো ট্রায়াল করে একটা বিচার হবে, কিন্তু ফাইনালি কিন্তু আসলে কিছুই হবে না। তারাও খুব ভালো করে জানে এটা। যার জন্য ওই ঘুরে ফিরে এই তথাকথিত রাজনীতি বাংলাদেশকে মুক্তি দিতে পারবে না। দেয়ার হ্যাজ টু বি সামথিং আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স কিছু হতে হবে, এবং সেটা কি, সেইটা আমি মনে করি জিয়াউর রহমান যেভাবে যে কয় বছর সময় পেয়েছিল শাসন করে গেছে, এখানে দরকার হবে একজন লি কুয়ান ইউ। এই যে এখানে দরকার হবে একজন পার্ক সো হি। 1962 সালে পার্ক সো হি মার্শাল ল জারি করেছিল দক্ষিণ কোরিয়ায়। এইরকম বাংলাদেশের মতো একটা দুর্বৃত্ত রাজনীতি সেখানে ছিল, অচল অবস্থা ছিল, কোনোভাবে রাজনৈতিক দলগুলো কোনো কিছুতে এক হতে পারতো না। সেইখান থেকে 27 বছর সেই মার্শাল ল কন্টিনিউ করেছে। 27 বছর পরে তারা এখন গণতন্ত্র প্র্যাকটিস করতে পারছে। জেনারেল এই যে জেনারেল পার্ক সো হি, যে দক্ষিণ আফ্রিকায়, এটা টাইপ করেন আপনি দেখবেন। তো এখন এই যে লি কুয়ান তার মন্ত্রিসভার 3 জন মন্ত্রীকে জেল দিয়েছিল দুর্নীতির জন্য। তো ওই রকম নেতৃত্ব না আসা পর্যন্ত এই দেশের মানুষের কোনো মুক্তি হবে না। এই দেশের মানুষ রাজনীতির নামে লুটপাটতন্ত্র, রাজনীতির নামে যে স্বৈরাচারী আচরণ, রাজনীতির নামে মানুষের পকেট কাটা, রাজনীতির নামে লুটপাট করা, এইগুলা থামাবার এই রাজনীতিতে সেটা হবে না, হবে না, হবে না। তো তাহলে ওই দুর্ভাগ্য যে এই যে ভদ্রলোককে এনেছিল, ওনার একটা জেদ ছিল শেখ হাসিনার উপরে, উনি একটা নাম লিখিয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে। কয়েকটা ভালো জিনিস হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, যে উনি থাকাতে ইন্ডিয়ান চাপ কিছুটা ডিফিউজ হয়েছে। কারণ ইন্ডিয়া বাংলাদেশকে সবসময় ধ্বংস করতে চায়, বাংলাদেশকে সবসময় এখানে একটা অচল অবস্থা সৃষ্টি করতে চায়। এই চাপ কিছুটা কমিয়েছে, কিন্তু ওনার পররাষ্ট্র উপদেষ্টা টোটালি ব্যর্থ হয়েছে। এবং অনেকবার আমরা বলছি তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে 4 থেকে 6 জন রয়্যাল এজেন্ট আছে, একদম ডাইরেক্ট। তারা ইন্ডিয়ার বিপক্ষে কখনো যায় নাই, মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে আম পাঠিয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে, এগুলো কোনো প্রয়োজন ছিল না। তো এখন আপনি আসলে ওই যে গণভোট হলে মাত্র 2টো ইস্যুতে গণভোট হতে পারত। একটা হলো এই প্রফেসর সাহেব যদি থাকতে চায় তাহলে তার উপর জনগণের আস্থা আছে কিনা। যদিও উনি বলেছেন যে তার টার্ম নির্ধারণ সেই করবে, কারণ সে যখন দায়িত্ব নিয়েছে কোনো টার্মের ব্যাপারে কোনো কিছু বলে নাই, বলা ছিল না, সঠিক। তো পারলে সে আপনি কন্টিনিউ করেন, অথবা উনি যদি চায় উনি একটা জিয়াউর রহমানের মতো একটা আস্থা ভোট নিতে পারেন, হা অথবা না, সে কন্টিনিউ করবে কি করবে না। আমি মনে করি এখনো যদি এই গণভোট হয়, এখনো এই যে চাঁদাবাজিটা দিয়ে এইগুলো বিবেচনা নেই, এখনো মানুষ হয়তো হা ভোটে যাবে, ওনাকে কন্টিনিউ করার হয়তো সুযোগ দেবে, হয়তো বা আবার রিজনেবল কেস। 2 নম্বরটা হলো আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ নতুন সংবিধান রচনা করার জন্য গণভোট হবে কি হবে না, মাত্র এই 2টা ইস্যুতে গণভোট হতে পারে। আর এই 48টা পয়েন্ট এইগুলো এদেশের মানুষ বুঝবে না, অনেক শিক্ষিত মানুষ, অনেক সচেতন মানুষ এগুলো বোঝে না। আর হায়ার চেম্বার যেটা করছে, যেখানে অনেকে বলছে তারা পিআর হায়ার চেম্বার, এটা একেবারে একটা মকারি উইথ দ্য নেশন। জাতির সাথে আর একটা মস্করা হবে। হায়ার চেম্বারের কনসেপ্টটা হলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিভিন্ন পেশা শ্রেণীতে যারা যুগান্তকারী ভূমিকা রেখেছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, যারা নেক্সটটি নির্বাচন প্রক্রিয়া যেতে চায় না, এই সমস্ত লোক নিয়ে একটা আলাদা সিলেকশন কমিটি থাকে। ব্রিটেনে যেমন হাউস অফ লর্ডস, এদেরকে হায়ার চেম্বারে আনা হয়। নিম্নকক্ষ যারা ডাইরেক্ট ভোটে আসে তারা যাতে দুর্বৃত্তায়িত না হয়, তারা যাতে জনগণের স্বার্থের বাইরে আইন পাশ করতে না।
সরি, একটা ইন্টারাপশন হয়েছিল, শুনতে পান? এখন শুনতে পাচ্ছি। হায়ার চেম্বারের পৃথিবীর সব জায়গা উচ্চ কক্ষের কনসেপ্ট হচ্ছে এইটা। উচ্চ কক্ষে যদি আপনি পিয়ার করেন, তার মানে হলো নিম্নকক্ষে যে যত অংশ দলের এমপি আছে সেই পরিমাণ লোক তারা হায়ার কক্ষে পাঠাতে পারে। ওইটা হবে আর একটা লুটেরা তন্ত্র। ওইটা কোনো ওই যে জনস্বার্থে বা দেশের সাথে এটা কিছু হবে না। তো এইটুকু সেন্স, এইটুকু আন্ডারস্ট্যান্ডিং এই তথাকথিত ঐক্য কমিশনে আলোচনা হয়েছে, এই আলোচনাটা আমরা এখন পর্যন্ত শুনি নাই। এখন পর্যন্ত এই ধারণাটা কেউ সামনে আনেনি। অর্থাৎ 50 সেট গহনা লুটেরা তন্ত্র সৃষ্টি করার জন্য এমপি তো হবেই 300, সেইখান থেকে আরো 50 জন আসবে ওই ট্যাক্সপিরি গাড়ি ওই লুটেরা তন্ত্র সৃষ্টি করার জন্য, সেইখান থেকে আরো 100 আনবে পিয়ার হিসেবে হায়ার কক্ষে। এইটা কোনোভাবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে যায় না। এইটা কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। তো সেই জন্য বলছি এই গণভোটে ওই দুইটা ইস্যুতে গণভোট হতে পারতো, এবং আপনার এই যে হায়ার কক্ষে যদি আপনি পিয়ার করেন, আপনি যে পরিমাণে এখানে এমপি হয়েছেন সেই প্রপোর্শনেট এমপি এখানে পাঠাবেন, তাহলে এটার কোনো প্রয়োজন নাই। এটা জনগণের টাকার অপচয় হবে, জনগণের সম্পত্তির অপচয় হবে। এই সর্বশেষে এইটুকুই বলবো যে এখনো এই সুযোগটা যতটুকু আছে কাজে লাগাতে পারে, এবং জনগণের সামনে এখন এই ঐক্যমত কমিশন তাদের বলা উচিত একদম ওপেনলি, দরকার পড়ে লাইভ টকশোতে এসে বলবে কে কোনটা এগ্রি হয়েছে, কে কোনটা এগ্রি হয় নাই। জনগণ এটা জানুক, বিকজ এটা জনগণের জানার অধিকার। তখন জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের পলিটিক্স কোথায় যাবে। ধন্যবাদ। বলছে যে বিটিভিতে লাইভ হয়েছে, এখানে কোনো মিথ্যা বলার কোনো উপায় নাই, ওরা চ্যালেঞ্জ করতে চাইলে এটা করতে পারবে, প্রমাণ করতে পারবে, এমনটাই তো বলছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে। না, এটা তারপরও দেখেন জনগণের যে একটা আকর্ষণ, একটা সেইটা তো ওইভাবে আমরা দেখি নাই প্রতিফলন হয়েছে। এটা একটা পিকনিক পার্টি হয়েছে। এই যে বহুতবার বলছি, এত টাকা খরচ আপনারা কেন করলেন, কত টাকা খরচ করছেন এই গত 10 মাসে, সেটা আমরা জানতে চাই। এই টাকা কে দিল? জনগণের টাকা না আপনার টাকা? প্রতিদিন আপনি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাবেন, কারণ একজন তো বলেই বলছে এখানে শুধু খাওয়া দাওয়া হয়, গল্প হয়, আর কিছু হয় না। এই টাকা কি জনগণ আপনাদেরকে অনুমোদন দিয়েছে? তো লাইভ করছেন, আরো বুলেট পড়বো, কোথায় আছে এটা? তো আর এই যে মঞ্জুর ভাই যেটা বললেন যে আর কোন লোক উনি খুঁজে পেলেন না, মানে এইরকম একটা লোক যে উনি যাদেরকে চেনে শুধু তাদেরকে আনলেন। এদের অনেককে তো আমরাও চিনি, কিন্তু ঠিক আছে 2-1 এক্সপার্ট আনা যায়। আপনি বাংলাদেশে যারা গত 15 বছরে ভয়টার উপেক্ষা করে অনেক দক্ষ যোগ্য লোক আছে, কাউকে আপনি খুঁজে পাইলেন না, মানে আর কাউকে কন্ট্রিবিউট করার জন্য পেলেন না। সেই জন্য আমি মানে যেটা যতটুকু ইতিহাস লেখাপড়া করেছি, আন্তর্জাতিক সম্পর্ক লেখাপড়া করেছি, এই পরিস্থিতিতে বিপ্লবী নেতা ছাড়া কেউ সাকসেসফুল হয় নাই, কেউ পারে নাই। ওনার মতো এই ব্যবসায়িক টাইপ মেন্টালিটি, দিবা স্বপ্ন কি সোশ্যাল বাণিজ্য, ওনার সোশ্যাল বাণিজ্য এবং দারিদ্র মুক্ত, এইগুলা ওনার মুখের কথা। এইগুলা বাংলাদেশে এইভাবে হওয়া সম্ভব না। এটা হতে পারতো যদি ওইরকম বিপ্লবী সরকার হতো, ওইরকম বিপ্লবী নেতা থাকতো, তাহলে পারতো। তো উনি লাইভে কি পরিচালনা করছে, জনগণের তেমন আগ্রহ আছে বলে আমার মনে হয় না। ওনারা এখন ব্যর্থ হয়েছে, এখন মানুষ তাকিয়েছে একটা হজবরল একটা নির্বাচন হয়তো বা হবে, তারপর আবার ওই আওয়ামী লীগ টাইপের একটা সরকার হয়তো হবে। ধন্যবাদ। জি, মঞ্জুর চৌধুরী, আপনার কাছে যেটা জানতে চাই যে আসিফ নজরুলের উপরেও আমরা দেখছি যে তরুণ দলটি এনসিপির এক ধরনের ক্ষিপ্ত, বিভিন্ন ধরনের কথা বলছে যে গোপনে কি করছে আসিফ নজরুল, সেগুলো বলার চেষ্টা করছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো এখন আর আমরা শুনতে পাই না মিডিয়ার মাধ্যমে। মানে যে যার মতো, আপনি মনে হয় বলছিলেন যে যার মতো করে প্রচার করছে, মানে প্রত্যেকটা দল নিজেদের মতো করে প্রচার করছে, তার কোনো স্থায়িত্ব নাই। সেরকম আমরা আসিফ নজরুলের ব্যাপারে অনেক কিছু শুনতে পাচ্ছি, এবং এনসিপি শেষ পর্যন্ত মার্কার সমাধান হয়েছে এবং 300 আসনে তারা প্রার্থিতা দিবে এমন বলছে। তো বেশ কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির মানে অবস্থানটা একটু, মানে যেহেতু ওরা সাইন করেনি, কিন্তু সাইন না করে ওরা অন্যরা সাইন করেছে কেন, বা মানে কাবিনে সাইন করেছে সুতরাং বিয়ে করেছে সংসার করতে হবে, এমন অনেক কথাবার্তা বলছে।
তা আপনার কাছে কি মনে হয় যে আসলে ডক্টর ইউনূস তাদেরকে একটা পর্যায়ে 3টা দলের মধ্যে একটা দলে নিয়ে এসেছে, একটা অবস্থান করে দিয়েছে, এবং অনেকে বলছে যে যেভাবে হোক নির্বাচনেও তাদেরকে জিতিয়ে দেওয়া হবে, এরকম কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আবার জাকির নায়েকের ব্যাপারে একটু বলতে চাই। ভারত যেটা বলে, যে প্রশ্নটা তুলেছে, জাকির নায়েক একজন ওয়ান্টেড এবং হচ্ছে যে ভারতের নিরাপত্তার কথা চিন্তা করে ভারতের হাতে তুলে দিবে এমনটা বলা হচ্ছে। তো সেই জাকির নায়েক সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। তাহলে জাকির নায়েকের কথাটাই বলি, যে বাংলাদেশের সাথে কি ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে কিনা, তাদের সিকিউরিটির জন্য তাকে পাঠাই দিতে হবে, পুশব্যাক করতে হবে বেসিক্যালি। বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের সিকিউরিটির জন্য এগেইনস্টে কাজ করতেছে অনেক লোক আছে ভারতে। শেখ হাসিনাকে তো বাংলাদেশ চায়, শেখ হাসিনাকে সে দিবে? কাদের সাহেবকে চায়, সবাইকেই তো চায় বাংলাদেশ সরকার আইনে ট্রায়াল করার জন্য। কেসও হয়েছে তো আপনার আসাদুজ্জামান কামাল সাহেবের নামে, তাদেরকে পাঠায় না কেন? ভারত এইখানে গেম খেলতে চাচ্ছে, এখানে গেম খেলতে চাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। ভারতের কথা নিয়ে খুব গুরুত্ব দেওয়া উচিত, আমি দেই না। আমরা সে আছে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, তার সাথে আমাদের বিরাট বন্ধে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু যেটা সারোয়ার সাহেব বললেন যে 120টার মতো সমঝোতা চুক্তি, এমনি আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি, বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক চুক্তি, অনেক কিছু আছে। সবই যে খারাপ সেটা আমি বলবো না, একটা প্রতিবেশীর সাথে চুক্তি থাকাতে খারাপ না, কিন্তু কিছু কিছু চুক্তি আছে যেগুলি আসলেই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়। অ্যাটলিস্ট যদি নাও যায়, আমাদের তো জানার অধিকার আছে এই চুক্তিগুলি ইউনূস সাহেব কেন প্রকাশ করে না। এই যে বললেন যে রয়্যাল এজেন্ট আছে এই ইসের সরকারের মধ্যে, আছে বলেই তো আপনি দেখেন যে তিস্তার নদীতে আপনি যে মহাপরিকল্পনা চীন নিতে চাচ্ছে, নিতে পারতেছে না কেন? কারণ এই সরকার তাদেরকে পানি সম্পদ তাদেরকে যথেষ্ট সহায়তা করতেছে না। কি কারণে? ভারতের চাপে। তাহলে ভারতের চাপে সে বলুক যে ভারত চাপ দিচ্ছে, ভারতের চাপ দিলে তুমি শোনো কেন? ও তো শোনার দরকার নাই। আজকে দেখেন তিস্তা নিয়ে দিন রাত আপনার হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তারপর সে আলো জ্বালাচ্ছে। সত্যিই তাদের দুর্ভাগ্য যে পানি না থাকলে চারিদিকে আবার বেশি ছেড়ে দেয় অনেক সময়। এই জন্য একটা স্থায়ী টেকসই ব্যবস্থা করার জন্য অনেক আগের থেকেই বলা হচ্ছে, কিন্তু এই সরকার 2 বছরের প্রায় 1.5 বছর হয়ে গেল, শুরুই করতে পারলো না। ওই যে প্রজেক্ট কিন্তু রেডি, সেখানে আমাদের যে ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে রিজওয়ানা হাসান, উনি আবার নতুন করে প্রজেক্ট করতেছে, আবার 3 বছর কাটাই দিতে চাচ্ছে। প্রজেক্ট তো রেডি আছে, আপনি ইমপ্লিমেন্ট করেন না কেন? আপনি যে গঙ্গা ব্যারেজ, আপনার কত দূর হয়েছে? যে গঙ্গা চুক্তি কত দূর আগাইলো? কিছুই আগায় নাই। এখন আপনি সেই গঙ্গা চুক্তি, গঙ্গা ব্যারেজ করলে আমরা ওই ভারতের উপরে নির্ভর করতে হয় না, এমন একটা ব্যবস্থায় সেটা শেখ হাসিনা করতে পারে নাই, ভারতের চাপে করে নাই। এই গভর্নমেন্ট করে না কেন? এটা আসলেই যে ভারতপন্থী সরকারের মধ্যে একটা অংশ উল্লেখভাবে ভারতের স্বার্থ রক্ষা করতেছে, সেটা কিন্তু একেবারে। আসিফ নজরুলের কথা যেটা যদি বলেন যে সবাই তাকে করে, হচ্ছে পাঞ্চিং ব্যাগ। যখন কোন লোক কাকে ব্লেম করবে খুঁজে না পায়, তখনই আসিফ নজরুলের এগেইনস্টে একটা কথা বলে দেয়। প্রায় আমি দেখি রাইট, লেফট, মিডল সব লোকে আসিফ নজরুলকে দোষ দেয়, কিন্তু আমি বুঝি না যে আসিফ নজরুলের যে অপরাধটা অ্যাকচুয়াল কি সেটা কিন্তু উল্লেখ করে না। কিছু হলে বলে যে আসিফ নজরুলের জন্য হয় নাই, আইন মন্ত্রণালয়ের জন্য হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, পিন পয়েন্ট করে না। এটা উনি যে কাজ করতে চাইছিল না, যে হে আল্লাহ আমাকে যদি সুযোগ দাও, আমি জাতির জন্য সারা দিন কাজ করব, এটা মনে মানে ওইভাবেই নিচ্ছে যে তুমি কাজ করতে চাও, তুমি তোমাকে দেখাইতেছি বাংলাদেশে কেউ কাজ করতে পারবে না, আপনি বাংলাদেশে ভালো লোকরে কাজ করতে দিবে না। এই কেমনে জানে ধরে দেখা যাচ্ছে কোথার থেকে ইউনূস সাহেব লোকজন ধরে নিয়ে আসছে, একটা ভালো একটা সুযোগ ছিল জাতিটাকে। আপনি কেন ট্রাইব্যুনাল করেন? প্রত্যেক ট্রাইব্যুনাল করেন, এই অপরাধীরা ঘুরে বেড়ায় আমার এলাকায় শিবচরে। আমি দেখি যে ওই মামলা আছে, ছাত্র হত্যার মামলা, এমনি সাধারণ যে লুট কেসের মামলা, ওয়ারেন্ট হয়ে রয়েছে, তারা বাড়িতে থাকে,
অ্যারেঞ্জমেন্ট হচ্ছে থানার সাথে, এই সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রতি রাত্রে 1000 টাকা দেবা, কিন্তু 3 রাত্রে বেশি এক নাগারে থাকতে পারবো না। 3 রাত্রে বেশি থাকলে আবার হবে, উপরে থেকে চাপ আসবে। কি সুন্দর সিস্টেম করে নিছে। টাকা পাওয়ার, পুলিশের টাকা পাওয়ার একটা সুযোগ হয়ে গেছে। অহেতুক অনেক লোকের নামে কেস দেওয়া হয়েছে, আমি জানি অনেক লোকের নামে অন্যায়ভাবে কেস দিছে, তারা কিন্তু পলায় আছে, তারা সরে আছে তাদের, কিন্তু আসল অপরাধীগুলিকে কিন্তু এটা নিয়ে তো প্রধান বিচারপতিও কথা বলেছেন যে এত লোকের বিচার কিভাবে, 3জন বিচারপতির কাছে এটার ইয়েও চেয়েছেন, কৈফিয়তও চেয়েছেন। বিচারপতি কি অন্য বিচারপতির কাছে আপনার করতে পারে কিনা, মানে এটাকে মিসকন্ডাক্ট হিসেবে দেখছে। এখন তো ছাড়া অন্য একজনের বিচারপতির কাজে এইভাবে হস্তক্ষেপ কি করা যায়? আদৌ কি উনি এটা করছেন, আদৌ কি করছেন কিনা, না এটা আমরা ফেসবুকে জেনারেট করছে সংবাদটা আন্ডারমাইন করার জন্য? আমার মনে হয় না যে প্রধান বিচারপতি অন্য কোনো বিচারপতিকে একটা বেঞ্চকে অটোমেটিক্যালি বলে দেবে তুমি কেন এত জামিন দিছো। কিন্তু এট দ্য সেম টাইম যে জামিন যখন দেয় না তখন বলে না কেন? জামিন পাওয়া তো মানুষের একটা মানে রাইট, অ্যাটলিস্ট তার তো মানে কোর্টে তো আসতে পারে, সেটাও তো হচ্ছে না। এখন বিচার ব্যবস্থা থেকে আপনার টাকা ইনকামের একটা পদ্ধতি বানায় ফেলাইছে, কেস দিবে, টাকা দাও, আমি তোমার নামটা উঠাই দিতেছি। এইভাবে তো দেশ চলতে পারে না। আসল অপরাধী কিন্তু আওয়ামী লীগের আমলের আসল অপরাধীদের এই মফস্বল দিকে কোনো কেসই হয় না, তারা ঘুরে বেড়ায়, তারা টাকা দিয়ে করে, তাদের তো টাকার অভাব নাই, টাকা দিয়ে তারা বিএনপির লোকদেরকে দিয়ে সন্ত্রাস চালাই যাচ্ছে। সুতরাং এইখানে যে বলতে হবে যে একটা কালেকটিভ ফেইলিওর হয়েছে এই সরকারের, শুধু আসিফ নজরুল না, শুধু ওই আপনার জাহাঙ্গীর সাহেব না, সবারই। কারণ কি টপ হচ্ছে খুব উইক, টপ হইতেছে শূন্য নিয়ে চিন্তা ভাবনা করে। এখানে আপনার কি কায়দা শুরু করছে এই যে ডক্টর ইউনূস, যেখানে যাচ্ছে বলতেছে যে এই এই শ্রমিকরা, এদের মধ্যে অনেকে ইলিগালি থাকে ইলিগালি, অনেকে আছে। আপনি ধরেন লিবিয়া যাইয়া সেইখানে তারা জীবনের রিস্ক নিয়ে তারা যখন ইটালি যায়, সেই লোকটা আপনার লিগাল ইলিগাল কি, উনি বলে তোমরা একটা ইলিগাল ধরে পাঠাই দাও, আমি একটা লিগাল দেব, আমার ওই গ্রামীণ এমপ্লয়মেন্টের মাধ্যমে দেব। এই ধরনের কাজ আত্মঘাতী, এই কাজ জনগণের স্বার্থের প্রতি একেবারে এই শ্রমিকদের বুকের উপর লাথি মারে উনি যায়। তারপরে তো ইটালি থেকে আসে, খবর আসে, এখানে এই কাতারে একই কথা বলছে, কাতার থেকে মিডল ইস্ট থেকে লোক চলে আসতেছে ইলিগাল। গভর্নমেন্টের হেড অফ দি গভর্নমেন্ট যদি বলে যে আমার নাগরিকরা সেই দেশে ইলিগালি থাকে, তারা ভেজাল কথা বলে, পাঠাই দেন, আমি আসল লোক পাঠাবো, ওই লোক ভেজালটা না, ওই লোকটা গেছে, বহু রিস্ক নিয়ে গেছে। বরং বলতে পারতো যে আপনারা এদেরকে করে নেন, মানে লিগালাইজ করে নেন, এদেরকে পাঠায়, এরা সাহসী, এরা শক্তিশালী, এরা বুদ্ধিমান, এদের উচ্চাকাঙ্ক্ষা আছে, সেই জন্যই তো নদী 7টায়, সাগর 7টায়, মরুভূমি পার হয়ে তারা যাচ্ছে। তাদেরকে উনি যখন বলল ইটালিতে যে এরা ভেজাল, আপনি একটা পাঠাবেন, সমাধান করেনি, বরং উল্টা আরো ঝামেলা করে এসেছে ওদের, আরো ঝামেলা করে আসতেছে। ওনাকে কোনোভাবেই আর যেখানে শ্রমিকরা আছে সেখানে যাইতে দেওয়া উচিত হবে না, কারণ উনি তো গণশত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। যে একটা লোক মিডল ইস্টে গেছে, সেইখানে হেড অফ দি গভর্নমেন্ট যায় নিজেই স্বীকার করতেছে এই লোকগুলি ইলিগালি আছে, যেখানে যায় সেখানে শুধু ভেজাল। তাই সেখানে উনি বলতে পারে না যারা ভেজাল না। উনি আনএমপ্লয়মেন্টের কথা বলছে যে কি শূন্য আনএমপ্লয়মেন্ট করবে, 30-40 লক্ষ লোক তো বেকার হয়ে গেছে। সেদিনকে 8টা কারখানা হয়েছে, কত লাখ যে কোনো স্ট্যাটিস্টিক্স নাই তো, কত লাখ লোক যে বেকার হচ্ছে আমরা জানি না। দারিদ্র কোন জাদুঘরে দিতে চায়, জাদুঘরে দারিদ্র দিতে চায়। দারিদ্র উনি যদি দেখে, এই বনশ্রীতে দেখে, এই যে আপনার যে লো ইনকাম এরিয়াতে যদি দেখে যে রিক্সাওয়ালারা কিরকম কাজ করতেছে, হাহাকার করতেছে, অটোওয়ালারা, দোকানদাররা, আপনার একটা ইকোনমিতে একটা আপনার ধস নামছে, স্লাম্প হয়েছে, একেবারে স্ট্যাগনেন্ট করে ফেলছে, কোনো ইনভেস্টমেন্ট নাই। কোথার থেকে এক লোককে ধরে আনছে, সে নাকি প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে দেখা, কোনো ইনভেস্টমেন্ট নাই। গ্যাস পায় না, আপনার কলকারখানার লোকেরা গ্যাস পাচ্ছে না, এদিকে গ্যাসের চুক্তি করে থুইছে 15 বছর, পোর্ট দিয়ে দিচ্ছে, আরো নাকি 3টা পোর্ট বানাই দিবে। আপনার ওই চিটাগাঙে লাল দিঘি কি একটা জায়গা আছে, লাল
ডাঙ্গা ওই কর্ণফুলীর পাশ দিয়ে সাথে ওই সব জায়গায় নতুন পোর্ট করে দিয়ে দেবে। পোর্টের দিকে ওনার সিরিয়াস ঝোঁক, কিন্তু ইলেকশনের দিকে ঝোঁক নাই, সুশাসনের দিকে ঝোঁক নাই। এইসব বড় বড় অ্যাসেট গুলিকে ডিসপোজ অফ করে দিয়ে উনি চলে যাবে। তার যাওয়ার এগুলি দেওয়ার আগে উনাকে সরে যাওয়া উচিত। কেউ বলবে না সাহস করে, আমি বলতেছি জাতির স্বার্থে, জনগণের স্বার্থে এখন কাজ হচ্ছে ডক্টর ইউনূসের এবং তার এই সরকারের পরিবর্তে নতুন একটা দেশপ্রেমী সরকার তারা গড়ে তুলবে। সেটা হবে আগামীর বাংলাদেশের সরকার, যারা সেখানে গণতন্ত্র এস্টাবলিশ করতে পারবে। আপনার ডেমোক্রেটিক ট্রানজিশন বা গণতন্ত্রের উত্তরণের জন্য তেমন একটা সরকার দরকার, তেমন সরকার বিদেশ থেকে আনার দরকার নাই। দেশের ভিতরে অনেক লোক আছে, দেশের ভিতরে প্রচুর লোক আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ার হোসেন। আপনার কাছে খুব ছোট করে শুনতে চাই যে এই যে বিচার বিভাগ সম্পর্কে আমরা আসিফ নজরুলের ব্যাপারে তো আন্দোলন হয়েছে, কোর্টেও আমরা দেখলাম যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে ওনার বক্তব্য নিয়ে। আর প্রধান বিচারপতি যে বক্তব্য, সেই বক্তব্য তো আমরা পত্রিকায় দেখতে পেলাম। তো আপনার কাছে কি মনে হয় এই দুটো বিষয় নিয়ে একটু যদি বলেন। দেখুন, আসিফ নজরুলের মন্তব্য অযাচিত ছিল, কারণ তিনি প্র্যাকটিস করেন নাই কোনোদিন, শিক্ষক মানুষ। মঞ্জুর ভাই যেমনটি বলছে, আমি মনে করি যে ম্যাক্সিমাম মানুষ তাকে কেন সমালোচনা করে তার দুইটা কারণ। এক নম্বর হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ছাত্ররা তার উপর নির্ভর করেছিল, আর এই প্রফেসর সাহেব, হেডমাস্টার সাহেবও ওনার উপর নির্ভর করছে। সে একটা ব্রিজিং হিসেবে দায়িত্ব পালন করেছে। এই লোকটার একটা কোয়ালিটি আছে, কখন কোথায় যে হাজির হতে হবে সেইটা আসিফ নজরুল জানে। যেমন ওই যে জেল খাটছে, জেলে যায় নাই, মানে মামলায় যে হাজির হতো তখন আসিফ নজরুল কিন্তু ঠিকই ওইখানে যে প্রফেসর ইউনূসের সামনে দাঁড়াইছে। সো জানে যে এইটা হইতে পারে, এই আগে থেকে একটু জানতো। ওই জন্য সমালোচনার ব্রান্ডটা তার উপরে, তীরটা তার উপরে, কারণ তার ভিতরে এই অনেকে বলে থাকে তার চেয়ে যোগ্য, তার পছন্দ ছাড়া এই রেজওয়ানা এদের বাদ দিয়ে তার নিজস্ব লোক ছাড়া ওইখানে সে সুপারিশ করে নাই। দিস ইজ হিজ ফেইলার। যে ওই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে বিপ্লবী সরকার হতে পারত, সেইটা পুরাই ধূলিসাৎ করেছে এই আসিফ নজরুল। এই স্পেসিফিক আমি বললাম, মানে আমি যতটুকু বুঝি। এখন আপনি বলেন যে লোকটা প্র্যাকটিস করে নাই, শুরুতে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম যে উনি আইন উপদেষ্টা হয়েছে, ফাইন, তার সাথে দুইজন প্র্যাকটিসিং লয়ার থাকা উচিত ছিল সহকারী আইন উপদেষ্টা হিসেবে, তাইলে উনি এই ভুলগুলো করতো না। সো জামিনের ব্যাপারে প্রধান বিচারপতি পরবর্তীতে ক্লারিফিকেশন দিয়েছে যে তথ্য জানতে চেয়েছে, কারণ সে প্রতিক্রিয়াটা বোধহয় বুঝতে পেরেছে যে আইনজীবীদের প্রতিক্রিয়া। প্রধান বিচারপতির উচিত ছিল তাদেরকে ফোন করে বলা অথবা ইনফরমালি তাদেরকে বলা যে এইটা মানুষ সমালোচনা করছে, আপনারা একটু দেখেন। কিন্তু আমি বলি, আই বিইং এ প্র্যাকটিসিং লয়ার ইন বোথ দ্য ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে, জামিন 1 ঘন্টায় 4000 জামিন দেওয়া যায়। কিভাবে? সেটা হলো যে জামিনের গ্রাউন্ড হলো যে এফআইআর নাম নাই। তো এফআইআর নাম নাই, এরকম যদি 4000 আবেদন থাকে, এক কমন অর্ডারই সেকে জামিন দেওয়া সম্ভব। কারণ এটা জামিন না দিয়ে যাবে কোথায় হাইকোর্ট? এফআইআর নাম নাই, সে আসামি। আচ্ছা, মনে করেন 2 নম্বর গ্রাউন্ড, যে এফআইআর নাম আছে কিন্তু তার সম্বন্ধে কোনো অপরাধ ডিসক্লোজ হয় নাই, কোনো অপরাধ প্রকাশ পায় নাই, কোর্ট জামিন দিবে না কেন? হাইকোর্ট। তো তাহলে এই জামিন দেওয়ার জন্য ওই মূল দায়ীকে, যারা ওই মামলা বাণিজ্য করছে, যারা এখনো মামলা বাণিজ্য করছে, মামলা বাণিজ্য করে একদিকে আপনি নিরীহ মানুষকে আসামি করছেন, অন্যদিকে যারা সত্যিকার অপরাধ করছে তারাও এটা বেনিফিট পাচ্ছে। তাহলে প্রথম দায়িত্ব ছিল এই গণমামলা, আওয়ামী লীগের মতো গণমামলা থামানো, এই মামলা বাণিজ্য থামানো। সো এই যে মামলা বাণিজ্য থামাতে পারে নাই, এইটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা। তো এই মামলা বাণিজ্য করতে গিয়ে আমার কাছে এরকম অনেক মামলা আসছে, এজাহারের নাম নাই, এমনি এজাহারে আছে আপনার মনে করেন যে 100-150, সেখান থেকে আবার এজাহারের নাম নাই সেরকম লোক আনতেছে। এই যে পুলিশের একটা অংশ এইগুলো করছে, এগুলো কেন করছে? কারণ ওই যে গত 15 বছরের সব তো আওয়ামী লীগের লোক পুলিশে গেছে, যে এই সরকারকে ডিফেম করা, যে আগে যে মামলা বাণিজ্য হতো একইভাবে মামলা বাণিজ্য চলছে। সো আই ফাইন্ড
নাথিং রং উইথ দ্য বেইল। এই বেল দিয়ে বরং এই জাস্টিস যে তিনজন বেল দিয়েছে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আমি নিজেও ভুক্তভোগী, আমি নিজেও চাচ্ছিলাম এইরকম যে সন্ত্রাসী ওখানে ধরা পড়ছিল, সেই সন্ত্রাসী কিভাবে যেন জামিন হয়ে গেছে। ডিসপাইট অফ দ্যাট আপনি গণমামলা করলেন কেন? সেই জন্য এই গণমামলা করে যারা মামলা করছে ওদেরকে এখন শাস্তি দেওয়া উচিত। এর ভিতরে আমার কাছে অন্তত 5-6টা এফিডেভিট আছে, মামলার বাদী বলছে আমি এই লোককে চিনি না, এরা আইন দিছে, এই এই এরে আমি চিনি না, এই আসামি আমি দেই নাই, এই আসামিগুলো করলো কারা? তাহলে সেইটা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন সেইটা বাইর করা উচিত যে বাদীরা এফিডেভিট দিয়ে বলছে এই আসামি আমি চিনি না, সে কোনো অপরাধ করে নাই, তাকে জামিন দিলে আমার কোনো